কি রাজভবন যাবেন? কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। মমতা ব্যানার্জি মেগালোম্যানিয়ার রোগী, মেগালোম্যানিয়াক। উনি এই হেরে যাওয়াটাকে কখনোই বিশ্বাস করবেন না ওনার মানে ব্রেনের যে গঠন সেই কারণে। সেন্ট্রাল ফোর্স কিন্তু ওদেরকে গার্ড করে রাখছে এবং সেন্ট্রাল ফোর্স দেখো এমনকি নির্বাচন কমিশনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার প্রোটেকশনের বন্দোবস্ত করেছে, না হলে তো এদেরকে পিটিয়ে মেরে ফেলবে। তাদের গোষ্ঠীশুদ্ধ লোক চুরি করে বেড়াবে এবং সম্পত্তি করবে, সাধারণ মানুষের করের টাকাকে লুট করবে, তারপরে সেই লুটগুলোকে সার্টিফাই করবে কেন্দ্রের বঞ্চনা বলে। এই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে। ওনার ভাইপো আলিপুরে ওই হেস্টিংসের কাউন্টিং সেন্টারে চলে গিয়েছিলেন, ওকে ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দেওয়া হলো তখন বেরিয়ে গেছে। সে তো কোনো ক্যান্ডিডেট নয়, সে একজন সাধারণ এমপি। তুমি বলো তো বিজেপির কোন এমপি গিয়ে ওটা করে? দুর্নীতি করতে অভ্যস্ত এবং দুর্নীতিটাই ওদের কাছে অর্ডার অফ দ্য ডে হয়ে গিয়েছিল, সেটা এবার করতে পারেনি এবং নিজের ইমিনেন্ট যে মানে হার সেটাকে না মেনে নেওয়ার কারণে এইভাবে গেছে করে। এখন যারা কর্মচারী তাদের বাবা মা পারেনি সংসার চালিয়ে করতে, কারণ তাদের টাকা পয়সা এই পিসি ভাইপো কোম্পানি চুরি করেছে এবং এই পিসি গর্ব করে বলেছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। আমি যতদূর জানি যে একাধিক সরকারি নথিতে ওনার জন্ম তারিখ উনি ডিফারেন্ট দিয়েছেন, যার জন্মের তারিখেই এই গোলমাল। হ্যাঁ, তার তো বুঝতে পারো জীবনের পুরো কর্মপদ্ধতিই গোলমাল। ভারতবর্ষের রাষ্ট্রপতি তার রং চেহারা তার জাতের ব্যাপারে অত্যন্ত কুৎসিত রিমার্ক করেছে। এটা ওদের নিজেদের কালচার, সেই কালচারের একটি শরিক হয়ে ওনার ভাইপো এরকম কুৎসিত কথাবার্তা বলবে, এটা তো স্বাভাবিক। মানসিক মানে স্থিতিটা এমন পর্যায়ে যে উনি কোনো রাজনীতি কেন কোনো মানে কি বলবো যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসার যোগ্য নন। আমরা যারা সামাজিক ক্ষেত্রে কাজ করি আমাদেরও অনেককেই আক্রান্ত হতে হতো। আর ডিজে বাজানোর কথা হেরে গেলে 12টার পর থেকে বাজানো হবে, এটা তো ওনার কারণে। মমতা ব্যানার্জি তার কর্মপদ্ধতি কথাবার্তার মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি রাজনীতি করতে এসেছেন তার পরিবারের মানুষজন, তার কাছের মানুষজনের মাধ্যমে সরকারি এক্সচেকার লুট করা এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা তাদের সম্পত্তি লুট করা, ঘুষ খাওয়া, যেটাকে কাটমানি বলো বা যাই বলো, এইসব করে। শোনো দেখো, পিসি ভাইপো হচ্ছে জাল ডিগ্রি পাওয়া, পিসি নিজে একটা জাল পিএইচডি, ভাইপোটা মানে ওই স্কুল লেভেলের পরে কোনো পরীক্ষা পাশ করেনি, যা ডিগ্রি সব জাল। নিজেদের ব্যক্তিগত চাহিদা, ইজমবাজি, এগুলোর ওপরে নজর দিয়েছে। আর এইটা তো একটা মানে কি বলবো মানে লুটপাটের সরকার ছিল। সিপিএম সরকার চলে গিয়ে মমতার আরও বড় সিপিএম সরকার এসেছিল, এইবারে মমতা সরকার সরে গিয়ে আরও বড় মমতা সরকার আসবে, সেটা তো জনসাধারণের কাম্য হতে পারে না। যারা জিতেছেন তাদেরও সেই দায়িত্ব নয়। স্যার, এই মুহূর্তে যখন আমি আপনাকে প্রশ্ন করছি, এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার রেজিগনেশন দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তার এই ক্ষমতা হারিয়ে ফেলেছেন, এই বিষয়টা বিশ্বাস করতে পারছেন না এখনও? দেখো, অন্য বহু জায়গায় তো বলেছি, তোমার এখানেও আমি বহুবার বলেছি যে মমতা ব্যানার্জি মেগালোম্যানিয়ার রোগী, মেগালোম্যানিয়াক। উনি এই হেরে যাওয়াটাকে কখনোই বিশ্বাস করবেন না ওনার মানে ব্রেনের যে গঠন সেই কারণে। এবং তার জন্য কোনো সাংবিধানিক সংকট হওয়ারও কারণ নেই। তার কারণ হচ্ছে কি, দেখো মমতা ব্যানার্জি বোধহয় 5 তারিখ না 6-7-এর মধ্যে মে মাসের শপথ নিয়েছিলেন। তার মানে 5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে 7 তারিখ 7ই মের মধ্যে। এবং 7 তারিখ রাত 12টার পরে গভর্নর অটোমেটিক্যালি নতুন ইলেকশন হয়ে গেছে, নতুন একে আসবে। কিন্তু কতগুলো দেখো সভ্য সমাজের কতগুলো ভদ্রতা আছে। রাজনীতি লোকে করতে আসে সমাজ সেবার কারণে। মমতা ব্যানার্জি তার কর্মপদ্ধতি কথাবার্তার মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি রাজনীতি করতে এসেছেন তার পরিবারের মানুষজন, তার কাছের মানুষজনের মাধ্যমে সরকারি এক্সচেকার লুট করা এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা তাদের সম্পত্তি লুট করা, ঘুষ খাওয়া, যেটাকে কাটমানি বলো বা যাই বলো, এইসব করে। তো মমতা ব্যানার্জির এই জিনিসটা তো মানুষ জেনে গেছে, যার জন্য মমতা ব্যানার্জি কিন্তু
ওই যে তোমার কি বলে সাধারণ মানে আর রাজনীতিবিদরা যে কারণে রাজনীতি করতে আসেন, অন্তত মুখে তারা যেটা বলেন, মমতা ব্যানার্জি তার ধারও ধারেন না। এক তো হচ্ছে উনি মানসিক রোগী, দ্বিতীয় হচ্ছে এই কারণটা খুব প্রকট ওনার কাছে। কাজেই উনি কি করে জনসাধারণ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছেন সেটা মেনে নেবেন। এবং উনি তো অনেক রকমভাবে চেষ্টা করেছেন যেটা আগে থেকে হয়ে এসছে। মানে আমি যেটা বলতে চাইছি 1967 সালের পর থেকে, 67 সাল অনওয়ার্ড, 67 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো নির্বাচন হয়েছে এমন কোনো একটা নির্বাচন নেই যেখানে কোনো মায়ের কোল খালি না হয়েছে বা কোনো স্ত্রীর সিঁথির সিঁদুর না মুছেছে, এরকম কোনো নির্বাচন হয়নি। এবং উত্তরাত্তর তার সংখ্যাটা বেড়ে চলেছে, দু একবার মাঝখানে কিছুদিনের জন্য এই মৃতের সংখ্যাটা কমেছিল। তো প্রত্যেকবারই নির্বাচনের সময় আমরাও বলতাম যে পশ্চিমবঙ্গে নির্বাচন করানো হয়, কিন্তু নির্বাচন এখানে ছাড়া ভারতবর্ষের অন্য জায়গায় হয়। এবারে নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে এবং তাদের একটা ঘোষিত দায়বদ্ধতা ছিল। নির্বাচন কমিশনের দিল্লির থেকে জ্ঞানেশ কুমারজি থেকে ধরে সবাই বলেছেন যে এমনভাবে এবার নির্বাচনটা করা হবে তাতে পশ্চিমবঙ্গের জনসাধারণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, কোনো রক্ত ঝরবে না। ওরা কিন্তু কথা রেখেছে এবং পরবর্তীকালেও কাউন্টিংয়ের সময়ও তারা সেই কথাটা বজায় রেখেছে। এর মধ্যে আমাদের মতো সাধারণ জনগণের জন্য কাজ করে যাওয়া মানুষজন আমরা জানি যে কীরকম বিভিন্ন রকম উপায়ে মমতা ব্যানার্জি এবং তার দলবল এই ইলেকশনটাকে রিগ করার চেষ্টা করেছে এভরি স্টেজে, কাউন্টিং সহ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাউন্টিং সেন্টারে পৌঁছে গেছিলেন। হ্যাঁ, শুধু নিজে নয়, তোমাকে প্রথমে বলি, কাউন্টিং সেন্টারে ওনার ভাইপো আলিপুরে ওই হেস্টিংসের কাউন্টিং সেন্টারে চলে গিয়েছিলেন। ওকে ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দেওয়া হলো তখন বেরিয়ে গেছে। সে তো কোনো ক্যান্ডিডেট নয়, সে একজন সাধারণ এমপি। তুমি বলো তো বিজেপির কোন এমপি গিয়ে ওটা করেছে? এবং কংগ্রেসের এমপি ও আছে, তারাও যায়নি, কিন্তু ভাইপো গেছেন। এবং ভাইপোকে যে এরা যে এই পুরো ফ্যামিলিটা এবং তৃণমূল দলটা যে সংবিধানের কোনো কিছু মানে না সেটা বারবার প্রমাণিত সাধারণ মানুষের কাছে। এবং ওদের সংবিধানকে না মানার, ভারত ইউনিয়নের বিরুদ্ধে ভাইপো চ্যালেঞ্জ জানিয়ে বসলো। এই যে দেশদ্রোহী একটা ডাক দেওয়া, এগুলো ওদের কাছে কোনো ফ্যাক্টর নয়, কারণ ওদের আসল হচ্ছে নিজেরা সম্পত্তি আহরণ করে পালিয়ে যাওয়া। এবং এরা কিন্তু ওইসব নীরব মোদি টদি এগুলো যারা দেশের সম্পত্তি, ব্যাংকের টাকা নয় ছয় করে পালিয়েছে, তাদের থেকেও কিন্তু খারাপ, অত্যন্ত নিকৃষ্ট ক্রাইম এগুলো। এবং জনসাধারণের, তুমি ভাবতে পারো জনসাধারণের মধ্যে দেখো এত সরকারি কর্মচারী আছেন, রিটায়ার্ড প্রচুর সরকারি কর্মচারী আছেন যারা বিনা চিকিৎসায় এবং যে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে মারা গেছেন শুধু অর্থাভাবে। এবং কর্মচারীদের মধ্যে বিশেষ করে এখন যারা কর্মচারী তাদের বাবা মা পারেনি সংসার চালিয়ে করতে, কারণ তাদের টাকা পয়সা এই পিসি ভাইপো কোম্পানি চুরি করেছে। এবং এই পিসি গর্ব করে বলেছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, ও তমুক। উনি এখন কেঁচোর মতো গর্তে লুকিয়ে আছেন কেন? উনি মানেন না, উনি না মানলে কি যায় আসে? উনি যদি আজকে পৃথিবীতে নাও থাকেন, পৃথিবীর একটা আবর্জনা চলে যাবে। এই জিনিসটাকে এইভাবে দেখা উচিত যে উনি কিন্তু সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন। উনি ভাইপোকে দিয়ে ভারত ইউনিয়নের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়েছেন এবং তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। এটা কি করে করা যায়? উনি কিছু মানেন না। এবং দেখো, উনি তো কখনো জীবনে সত্যি কথা বলেননি। আমি যতদূর জানি যে একাধিক সরকারি নথিতে ওনার জন্ম তারিখ উনি ডিফারেন্ট দিয়েছেন, যার জন্মের তারিখেই এই গোলমাল। হ্যাঁ, তার তো বুঝতে পারো জীবনের পুরো কর্মপদ্ধতিই গোলমাল, জন্ম কর্ম সবই গোলমেলে এবং সব এই রকম মিথ্যাচার। তো উনি আজকে বলছেন যে সারা পশ্চিমবঙ্গে কারোর হলো না, কোনো প্রার্থী বলল না এত প্রার্থী জিতেছে হেরেছে, তৃণমূলেরও অনেকগুলো প্রার্থী জিতেছে, কারোর কোনো গায়ে আঘাত পড়ল না, ওনাকে নাকি মারধর করা হয়েছে। আরে প্রসেসের যে সিস্টেমটা সেটাতে তো উনি যদি ক্যান্ডিডেটও হন তাহলেও তো ওনাকে ওই জালের বাইরে থাকতে হচ্ছে। উনি তো যেখানে গণনা হচ্ছে কাউন্টিংয়ের, ওখানে তো ফিজিক্যালি উনি মানে কাউন্টিংয়ের যে তোমার ইভিএমগুলো সেখানে তো হাত দিতে পারবেন না, সেখানে তো অফিসিয়ালরা। এবং উনি মামলা করেছেন, করেছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের থেকে নির্বাচন কমিশন করেছেন এগুলো মানে কর্মী নিয়ে। আসলে ওরা তো জীবনের সর্বস্তরের থেকে নির্বাচনের সর্বস্তরে ওরা যে দুর্নীতি করতে অভ্যস্ত এবং দুর্নীতিটাই ওদের কাছে অর্ডার অফ দ্য ডে হয়ে গিয়েছিল, সেটা এবার করতে পারেনি। এবং নিজের ইমিনেন্ট যে
মানে হার, সেটাকে না মেনে নেওয়ার কারণে এইভাবে গেছেন। আমরা দেখেছিলাম, আমি তখন ছোট ছিলাম, আমাদের বড় কিছু ওই মানে কাকিমা খুড়িমারা ছিলেন, যারা ওই তোমার কি বলে ওই যে লুডো খেলায় হেরে যখন যাবেন, প্রায় হারার অবস্থায় পৌঁছে গেছেন, তখন লুডুর দানগুলো উল্টে দিয়ে ঘুটিগুলো ঘেটে দিয়ে চলে যেতেন। তো ওনার হচ্ছে সেই অবস্থা, ওনার মানসিক মানে স্থিতিটা এমন পর্যায়ে যে উনি কোনো রাজনীতি কেন কোনো মানে কি বলবো, যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসার যোগ্য নন। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহু কিছু কথা বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ডিজে বাজানো হবে। ইলেকশন পরবর্তী সময় তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন। যে ব্যক্তিটা 4 তারিখের কথা বলেছিল, 4 তারিখ নিয়ে বিভিন্ন ধমকি দিয়েছিল যে 4 তারিখের পরে দেখে নেওয়া যাবে অমিত শাহ এখানে থাকবে কিনা, কারো বাবার ক্ষমতা হবে, এই যে সমস্ত শব্দ ব্যবহার করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি রেজাল্ট, এই ইলেকশনের রেজাল্ট ঠিক উল্টে যেত, তৃণমূল ক্ষমতায় আসতো, বিজেপি তৃণমূলের জায়গায় থাকতো, তাহলে কি হতো স্যার? তাহলে মানে নির্বাচন কমিশনকে আরও শক্ত হতে হতো, এবং এর মধ্যেও আশা করা যায় যে বিজেপির যারা সক্রিয় কর্মী ছিলেন তাদের সহ আমরা যারা সামাজিক ক্ষেত্রে কাজ করি আমাদেরও অনেককেই আক্রান্ত হতে হতো। আর ডিজে বাজানোর কথা, হেরে গেলে 12টার পর থেকে বাজানো হবে, এটা তো ওনার কালচার। শোনো, দেখো, পিসি ভাইপো হচ্ছে জাল ডিগ্রি পাওয়া, পিসি নিজে একটা জাল পিএইচডি, ভাইপোটা মানে ওই স্কুল লেভেলের পরে কোনো পরীক্ষা পাশ করেনি, যা ডিগ্রি সব জাল। ভাইপোটা ব্যবসা করে নাকি অনেক বড় লোক হয়েছে, কি লিপস অ্যান্ড বাউন্সে। আমার খালি ক্ষুদ্র একটা জানার ছিল যে লিপস অ্যান্ড বাউন্স কী কী ব্যবসা করেছে, ভাইপোর কোন কোন ব্যবসার টাকায় বড় লোক হয়েছে। আমি কোনো হিসেব চাইনি, কিন্তু সেটাও কিন্তু পাওয়া যায়নি। তো ভাইপো, দেখো, যে যেরকম লোক সে সেরকম কথা বলবে। যে কালচারে সে মানুষ হয়েছে, যেটা তাদের ফ্যামিলি কালচার, সেইটাই সে দেখাবে। হ্যাঁ, ভাইপো সেই কালচারটা দেখিয়েছে। তোমাকে একটা কথা বলি, শুধু ভাইপোকে দোষ দিচ্ছ কেন? ওই যে কে একটা আছে না, ওই সেই দিল্লিতে টাকা পয়সা নিয়ে কি বিদেশিদের অ্যাক্সেস দিয়েছিল তার এমপির সেই কোড দিয়ে ইনফরমেশান দেওয়ার প্রশ্ন রাখার, সেই মহিলা, তো সেটাও তো বিদেশে বিশাল চাকরি নাকি করতো, এগুলো সব ধাপ্পা। তো সে অনেক কিছু এইসব কুৎসিত ভাষা বলেছে। তারপরে একজন ওই রাঁচি থেকে, জানি না কতটা রেকগনাইজড, ল পাস করা একজন তাদের উকিল, সে মানে কি বলবো, মনুষ্যতর জীবের মতো ওই আমাদের মাননীয় গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদেরকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন। মমতা ব্যানার্জি নিজে বলেছেন প্রধানমন্ত্রীকে উনি নাকি কোমরে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে নিয়ে আসবেন। আমাদের দেশের গৃহমন্ত্রী সম্পর্কে উনি কুৎসিত ভাষায় তার চেহারা নিয়ে কথা বলেছেন। ওনার দলের এক নেতা, সে ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার রং, চেহারা, তার জাতের ব্যাপারে অত্যন্ত কুৎসিত রিমার্ক করেছেন। এটা ওদের নিজেদের কালচার, সেই কালচারের একটি শরিক হয়ে ওনার ভাইপো এরকম কুৎসিত কথাবার্তা বলবে, এটা তো স্বাভাবিক। আরেকটা জিনিস হচ্ছে, সে কালকেই বুঝে গেছে, ওই যখন ওইখানে গোলমাল করার জন্য আলিপুরের ওই কাউন্টিং সেন্টারে যেতে চেয়েছিল, জনসাধারণ মানে জনসাধারণ তো ওকে গালাগাল করেছেই বাইরে থেকে, সেটা করবেই, এবং ওইভাবে সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু ওদেরকে গার্ড করে রাখছে। এবং সেন্ট্রাল ফোর্স, দেখো, এমনকি নির্বাচন কমিশনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার প্রোটেকশনের বন্দোবস্ত করেছে, না হলে তো এদেরকে পিটিয়ে মেরে ফেলবে লোকেরা। আমি তো আগেই বললাম, কতগুলো চোর, গুন্ডা, লোচ্চা, যারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের ওপর লুটপাট চালিয়েছে, এক্সচেকারকে লুটপাট করেছে, কত লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছে, মিথ্যাচার করেছে। একটা জিনিস কিন্তু হয়েছে, মমতা ব্যানার্জি সেই বামফ্রন্টের লিগ্যাসি, মানে সিপিএমের লিগ্যাসি নিয়ে যে কথাটা পশ্চিমবঙ্গে চালু করেছিল, সেই কথাটার স্বাভাবিক মৃত্যু হয়েছে গতকাল। সেটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। মানে রাজ্যের যারা ক্ষমতাসীন মানুষ, তারা তাদের গোষ্ঠীশুদ্ধ লোক চুরি করে বেড়াবে এবং সম্পত্তি করবে, সাধারণ মানুষের করের টাকাকে লুট করবে, তারপরে সেই লুটগুলোকে সার্টিফাই করবে কেন্দ্রের বঞ্চনা বলে। এই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকারের স্বাদ কি, সেটা কিন্তু ট্রুলি পশ্চিমবঙ্গ এই এখন থেকে পেতে আরম্ভ করবে। জওহরলাল নেহরুর সময়ে, প্রথমত ভারতের স্বাধীনতার পরে তো বারবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খালি বদল হয়েছে, এবং বিধান রায় আসার পর পশ্চিমবঙ্গে
ওপরে নেহেরুর বিমাতৃসুলভ আচরণ অনেক ক্ষেত্রেই লিপিবদ্ধ থাকলেও বিধানচন্দ্র রায় তার নিজের ক্যারিশমা এবং ক্ষমতা বলে পশ্চিমবঙ্গের শেষ উন্নয়নগুলো করে গিয়েছিলেন। তারপরে যেগুলো হয়েছে, উনি মারা যাবার পরে খুব উইক যে গভর্নমেন্ট হলো প্রফুল্লচন্দ্র সেনের, সেই সময়ে বাম শক্তি তাদের রক্তক্ষয়ী এবং ধ্বংসাত্মক যে আন্দোলনে পশ্চিমবঙ্গের মানুষকে ফেলে দিলেন কেন্দ্রের বঞ্চনা দেখিয়ে, একটি শিশুও মলোটভ ককটেল ছোড়ার জন্য ওই বামেরা বাসে মৃত্যু হয়েছিল তার। তারপরে বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গ কিন্তু এই মৃত্যুটা মানে পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব জলভাত হয়ে গিয়েছিল। এমনকি ইলেকশানে ফরওয়ার্ড ব্লকের একজন খুব সর্বজনশ্রদ্ধেয় নেতা হেমন্ত বসু, তিনি ইলেকশনের কদিন আগে এই আমাদের উত্তর কলকাতার বুকেই নিহত হলেন, যার সঠিক বিচার কিন্তু পরবর্তীকালে হয়নি। পশ্চিমবঙ্গ যেসব সরকারগুলো রুল করে গেছে, তারা জনসাধারণের ইচ্ছা, জনসাধারণের যে আকাঙ্ক্ষা, জনসাধারণের যে চাহিদা, সেগুলোর দিকে নজর না দিয়ে নিজেদের ব্যক্তিগত চাহিদা, ইজমবাজি, এগুলোর ওপরে নজর দিয়েছে। আর এইটা তো একটা মানে কি বলবো, মানে লুটপাটের সরকার ছিল। তো সেই জন্য পশ্চিমবঙ্গবাসীকে এখন যদি মানে তাদেরকে তুলতে হয়, তাহলে যথার্থভাবে ডবল ইঞ্জিন সরকারের প্রয়াস করতে হবে সর্বাঙ্গীন উন্নতির জন্য। স্যার, একটা বহুল চর্চিত প্রশ্ন অবশ্যই পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রী বিজেপির কে হবে? আপনি কিভাবে দেখছেন? আপনি কাউকে এগিয়ে রাখছেন? দেখো, আমি তো এই ভোট যুদ্ধে নামিনি। আমি জনসাধারণকে বলেছিলাম তারা আজকে যে যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তার জন্য তারা যাতে তাদের অস্তিত্ব রক্ষার কারণে, অস্তিত্ব বলতে তাদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অস্তিত্ব, তারা যাতে ঠিকমতো বিচার করে ভোট দেন। আশা করি জনসাধারণ জনতা জনার্দন তারা যা বলবেন সেটাই ঠিক। তো যেভাবে ভোটদান হয়েছে, তাতে আশা করা যায় যে জনসাধারণের নতুন যে সরকার আসবে তারা সেটা পূরণ করবে। এবং দেখো, এখানে যদি কোনো মধুভাণ্ডর ব্যাপার থেকে থাকে, আমি মনে করি যে যিনি মুখ্যমন্ত্রী মুখ বলছো এইসব হবে, তার তো রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। তার বিশাল রেসপন্সিবিলিটি নিয়ে তার, সে যদি প্রথম থেকেই ভেবে থাকো এই যে তোমার চিন্তাধারাটা যে আমি কে মুখ্যমন্ত্রী হবে, মানে মুখ্যমন্ত্রী হলে পঙ্গপালের মতো কতগুলো বুভুক্ষ দেহ মুখ তার পেছন পেছন ছুটবে, এটা কিন্তু মানে যেটা মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দরকার, এটা কোনো পশ্চিমবঙ্গের সলিউশন হতে পারে না। তাহলে সিপিএম সরকার চলে গিয়ে মমতার আরও বড় সিপিএম সরকার এসেছিল, এইবারে মমতা সরকার সরে গিয়ে আরও বড় মমতা সরকার আসবে, সেটা তো জনসাধারণের কাম্য হতে পারে না। যারা জিতেছেন তাদেরও সেই দায়িত্ব নয়। কাজেই যারা দায়িত্ব নিয়ে এই কাজটা করবেন, যারা জনসাধারণের অভাব, অভিযোগ, আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবেন, সেই রকমই কোনো যোগ্য লোককেই দেওয়া হবে বলে আমার বিশ্বাস।